আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। আজকে রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারের চতুর্থ লেকচার। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কাঁচ বা গ্লাস। খুব পরিচিত একটা জিনিস আমাদের, কাঁচ বা গ্লাস। তবে আমরা কাঁচ সম্পর্কে আজকে অনেক কিছু শিখবো আমাদের চ্যাপ্টারের আলোকে। প্রথম প্রশ্ন হচ্ছে যে কাঁচ কি? তাহলে এমন প্রশ্ন জ্ঞানমূলক হিসেবে পরীক্ষায় আসছে। কাঁচ হলো সোডিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম সিলিকেটের সংমিশ্রণ, যা এক প্রকার স্বচ্ছ, শক্ত ও অনিয়তাকার কঠিন পদার্থ। এটি হচ্ছে কাঁচের সংজ্ঞা। কাঁচের সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে কাঁচের মধ্যে কি কি রয়েছে। কাঁচের মধ্যে সোডিয়াম সিলিকেট রয়েছে, ক্যালসিয়াম সিলিকেট রয়েছে। তো সেজন্য আমরা কাঁচের উপাদানগুলো শিখবো। কাঁচের উপাদানগুলোকে তিনটি অংশে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে মুখ্য উপাদান। মুখ্য উপাদান হিসেবে রয়েছে বালি, তারপরে চুন, এরপরে সোডা অ্যাশ। আর গৌণ উপাদান হিসেবে রয়েছে বোরাক্স। তোমরা বোরাক্সের যে সংকেত, এটি এমসিকিউ এর জন্য শিখবে। Na2B4O7 দশমিক পানি। সল্ট কেক, এটা আবার খাওয়ার কেক না, এটা আকরিকের নাম, সোডিয়াম সালফেট যেটা সংকেত। ফেলসপার হিসেবে রয়েছে A2OAl236 সিলিক। এখানে A2O মানে হচ্ছে অ্যালকালিন, অর্থাৎ অ্যালকালিন অক্সাইড, ধাতব অক্সাইড, ক্ষারীয় অক্সাইড গুলো। এখানে সোডিয়াম অক্সাইড বা পটাশিয়াম অক্সাইড হবে, অর্থাৎ সোডিয়াম ফেলসপার হলে হবে Na2OAl236 সিলিকা। তারপরে পটাশিয়ামের ক্ষেত্রে K2OAl236 সিলিকা, এরকম বসবে। এগুলো কিন্তু আসে এমসিকিউতে। তারপরে B2O3 রয়েছে, আর্সেনাস অক্সাইড রয়েছে। এগুলো সব সেকেন্ডারি উপাদান কাঁচের। আর কাঁচের 3 নম্বর যে উপাদান সেটা হচ্ছে কুলেট। কুলেট মানে হচ্ছে ভাঙ্গা কাঁচ। তো ভাঙ্গা কাঁচ কেন ব্যবহার করা হয়, সেই প্রশ্নটা আজকে আমরা শেষের দিকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে এমসিকিউর জন্য এই জিনিসটা যেভাবে শিখবে সেটা হচ্ছে যে শুধু উপাদানগুলো শিখলে হবে না, কোন উপাদানটা মুখ্য কোন উপাদানটা গৌণ সেভাবে শিখবে। কারণ এমসিকিউ তো অপশনগুলো ওরকম ভাবে দিবে, বলবে যে নিম্নের কোনটি মুখ্য উপাদান, নিম্নের কোনটি গৌণ উপাদান, এভাবে বলবে। যে নিম্নের কোনটি কাঁচের উপাদান, এভাবেও আসতে পারে, কিন্তু আলাদা আলাদা ভাবে ভেঙে ভেঙে আসবে। সেজন্য তোমরা উপাদানগুলোকে আলাদা আলাদা ভাবে শিখবে। কাঁচের উপাদানগুলো জানলাম, এবার আসো কাঁচ কিভাবে তৈরি করতে হয়। কাঁচ উৎপাদন 4টা ধাপে হয়। প্রথম যে ধাপ সেটি হচ্ছে গলন। তারপরে এদেরকে একটা শেপ দিতে হবে, আকৃতি প্রদান। এরপরে কাঁচকে অ্যানেলিং বা পান দেওয়া হয়। আর ফোর্থ হচ্ছে ফিনিশিং। তো গলন প্রক্রিয়াটা সহজ, বোঝা যাচ্ছে গলন কিরকম। গলন প্রক্রিয়াটাই বুঝতে হবে তোমাকে প্রথমে, যে এই 3টে জিনিস, চুনাপাথর, ডলোমাইট, ফেলসপার। ডলোমাইট মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। প্রথমে এই 3টা উপাদানকে মিশ্রিত করে একটা বল মিল মেশিনের মধ্যে এদেরকে প্রথমে চূর্ণ বিচূর্ণ করা হয়। তাহলে এই 3টাকে আলাদাভাবে চূর্ণ বিচূর্ণ করা হবে। এরপরে বালি, সোডা, বোরাক্স আর বাকি যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে আমরা হিট দিব, উত্তপ্ত করে শুষ্ক করব। শুষ্ক করে এদেরকে একটা আকারে পরিণত করব। তাহলে এরা আলাদা, বালি, সোডা, বোরাক্স, অন্যান্য উপাদান একসাথে, চুনাপাথর, ডলোমাইট, ফেলসপার এরা একসাথে। তাহলে এরপর এই দুটাকে একসাথে একটা নির্দিষ্ট অনুপাতে মিশানো হয়, তখন সেটাকে বলা হয় কাঁচ দ্রব্য। তারপর এই কাঁচ দ্রব্যকে নেওয়া হয় একটা ট্যাঙ্কে, বিশাল ট্যাঙ্কে, যার ধারণ ক্ষমতা প্রায় 1500 টন। সেই ট্যাঙ্কে নিয়ে এগুলোকে উত্তপ্ত করা হয়। তখন প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়। এই 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই উপাদান, মিশ্রিত উপাদানগুলো গলে যায়। গলে এরা সূক্ষ্ম কাঁচ বা ফাইন কাঁচ উৎপন্ন করে। যখন এই তাপমাত্রা দেওয়া হয় তখন এখানে এই রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে। বিক্রিয়াগুলো সহজ, অর্থাৎ আমরা যে উপাদানগুলোকে মিশিয়েছি মূলত তারাই বিক্রিয়া করে। যেহেতু সোডা অ্যাশ মিশ্রিত করা হয়েছে, তাহলে সোডিয়াম কার্বনেট, এদিকে বালি মিশ্রিত করা হচ্ছে, মোল বালি। এখানে যখন এদেরকে উত্তপ্ত করা হয় তখন কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইডটা অপসারিত হয়ে যায়। তো সোডিয়াম কার্বনেট থেকে যখন কার্বন ডাইঅক্সাইডটা অপসারিত হয় তখন বাকি থাকে সোডিয়াম অক্সাইড। তার মানে এই সোডিয়াম অক্সাইড আর এই সিলিকা, এই দুইটা একসাথে যুক্ত হচ্ছে, সোডিয়াম অক্সাইড, মোল সিলিকা। সিমিলারলি যখন ক্যালসিয়াম কার্বনেটকে হিট দেওয়া হচ্ছে, এখান থেকে কার্বনেট চলে যাচ্ছে, কার্বনেট গেলে এখানে আর থাকে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড আর এদিকে মোল সিলিকা,
এভাবে এর উৎপন্ন হচ্ছে। অনুরূপভাবে বাকি পদার্থগুলো এভাবে ভেঙে যাচ্ছে। ফাইনালি এই যে সোডিয়াম অক্সাইড, এ মূল সিলিকা, ক্যালসিয়াম অক্সাইড, বি মূল সিলিকা, এই দুইটি উপাদানই পরস্পরের সাথে যুক্ত হয়ে যে মিশ্রণটা উৎপন্ন করে, এই মিশ্রণটাই হচ্ছে কাঁচ। এই যে আমরা সংজ্ঞায় বলেছিলাম কাঁচের যে সংজ্ঞা, যে সোডিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ, এই হচ্ছে সেই মিশ্রণটা। সোডিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ, এই মিশ্রণটাকে বলা হয় কাঁচ। এই সবগুলো বিক্রিয়া কাঁচের গলন প্রক্রিয়ায় সংঘটিত হয়। 2 নম্বর যে স্টেপ, সেটি হচ্ছে কাঁচকে একটা নির্দিষ্ট শেপ দিতে হবে, আকৃতি প্রদান করতে হবে। কাঁচকে আকৃতি প্রদানটা একদম খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে হয়, কারণ খুব কয়েক সেকেন্ডের মধ্যেই এই কাঁচের ভিতরে যে তরলগুলো রয়েছে, মানে ভিসকাস তরলটা, অভ্যন্তরীণ তরল, সেই তরলটা অল্প খুব মানে কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা পরিষ্কার কঠিন অবস্থায় পরিণত হয়, এবং এটা পুরোটাই মেশিনের সাহায্যে করা হয়। এখানে মানুষের হাতের ব্যবহার নেই আকৃতি প্রদানটা। তারপরে 3 নাম্বার যে স্টেপ, সেটা হচ্ছে অ্যানেলিং বা পান দেওয়া। তবে এই পান কিন্তু আবার ওই যে পান খায় যে সেই পান না, এটা আমরা অ্যানেলিং বলবো। অ্যানেলিং কি আমরা একটু বুঝি। মোটামুটি যত ধরনের গ্লাস রয়েছে প্রায় সব ধরনের গ্লাসে কিন্তু এই অ্যানেলিং করতে হয়, পান দিতে হয়। এখন এই পান দেওয়াটা কি জিনিস সেটা একটু বুঝো। পান যদি না দিই, অ্যানেলিং যদি না করি, তাহলে গ্লাসগুলো ফেটে যায়। তুমি কাঁচকে যদি পান না দাও, তাহলে সেটা তাপ সহ্য করতে পারবে না, করে একটু হিট দিলে সেটা ভেঙে যাবে। মনে করো গরম একটা গ্লাসের মধ্যে ঠান্ডা পানি দিলে দেখা যাবে সেটা ফেটে যাবে, অর্থাৎ তাপের যে আঘাত সহ্য করতে পারে না যদি অ্যানেলিং না করা হয়। তাহলে অ্যানেলিংটা কিভাবে করতে হবে? অ্যানেলিং করতে হলে যে প্রত্যেকটা কাঁচের একটা নির্দিষ্ট গলনাঙ্ক রয়েছে, তো সেই গলনাঙ্কের নিচে আবার একটা সংকট তাপমাত্রা রয়েছে। আমরা সংকট তাপমাত্রা পড়েছি প্রথম অধ্যায়ে। তো প্রত্যেকটা কাঁচের রয়েছে একটা নির্দিষ্ট গলনাঙ্ক, সেই গলনাঙ্কের নিচে কাঁচের একটা সংকট তাপমাত্রা আছে। তো কাঁচকে কি করতে হয়, ওই সংকট তাপমাত্রার উপরে, অর্থাৎ গলনাঙ্কের নিচে সংকট তাপমাত্রার উপরে একটু হিট দিয়ে আস্তে 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 ঠান্ডা করা হয়। ঠান্ডা করলে কি হবে, যে কাঁচের যে অভ্যন্তরীণ যে হিসেব, অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো পরিপূর্ণ হয়, অভ্যন্তরে কোনো ফাঁকা স্থান থাকে না, ফলে কাজটা সুষম হয়। তোমরা দেখবে যে বাসায় যদি কোনো পায়েস জাতীয় কিছু রান্না করে, এটি গরম অবস্থায় যতটা লিকুইড থাকে, এটাকে যখন আস্তে আস্তে ঠান্ডা করা হয়, তখন এটা আস্তে আস্তে ঘন হচ্ছে। তার মানে অভ্যন্তরীণ যে ফাঁকা স্থানগুলো রয়েছে সেগুলো পূর্ণ হচ্ছে। যদি সেটা পায়েসের অ্যানেলিং, কিন্তু এটা আমরা মূলত কাঁচের অ্যানেলিং বলছি। যে এই সংকট তাপমাত্রার উপরে বেশ কিছুক্ষণ রেখে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এই যে ধীরে ধীরে ঠান্ডা করা, এটাই হচ্ছে মূলত অ্যানেলিং করা বা পান দেওয়া। এই পান দেওয়ার ফলে কাজ সুষম হয়। কাজ সুষম হলে এই কাচের যে তাপ সহ্য করার ক্ষমতা এটা বৃদ্ধি পায়, কাজ সহতা টেকসই বৃদ্ধি পায়। তাহলে এই কাচের অ্যানেলিংটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ অ্যানেলিং যদি না করা হয় তাহলে গ্লাস ফেটে যাবে, তার গ্লাস তাপ সহ্য করার ক্ষমতা কমে যাবে, আঘাত সহ্য করার ক্ষমতা কমে যাবে। 4th নাম্বার যে স্টেপ, এটি ফিনিশিং করা। সবচেয়ে সর্বশেষ কাজকে ফিনিশিং করা হয়। ফিনিশিং এর মধ্যে অনেকগুলো অংশ রয়েছে। কাজকে পরিষ্কার করতে হবে, তারপরে নির্দিষ্ট একটা সাইজে কাটতে হবে, গ্লেজিং বা চকচক করতে হবে। আবার আমরা অনেক সময় বেশ কিছু রঙিন গ্লাস দেখতে পাই। তো গ্লাসকে রঙিন করার জন্য অবস্থান্তর মূল্য যোগ করা হয়, কারণ আমরা পড়েছি যে অবস্থান্তর মূল্য রঙিন যোগ গঠন করে। এক্ষেত্রে এক এক কালারের উপর ডিপেন্ড করে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এফি, এই মৌলগুলো ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, কাজকে যে অ্যানেলিং করা প্রয়োজন, সে অ্যানেলিং করা প্রয়োজন কেন, এই কোশ্চেনটা কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্ন। এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসছে যে কাজকে অ্যানেলিং করা হয় কেন, 2 নম্বরের জন্য। তো সেক্ষেত্রে তোমরা এই আনসারটা লিখবে, যেটা আমি লিখে দিয়েছি। যে প্রক্রিয়া সম্পন্ন করার ফলে কাজ তাপমাত্রা সহ, ঘাত সহ টেকসই হয়, সেই প্রক্রিয়া হচ্ছে কাচের অ্যানেলিং। কাজকে অ্যানেলিং না করা হলে তার তাপ এমনকি কিছু সময় রেখে দিলে ভেঙে যাবে, কারণ কাঁচে যদি পান না দিই তাহলে তাপমাত্রার পরিবর্তন কি বা আঘাত সহ্য করতে পারে না। প্রতিটা কাচের গলনাঙ্কের নিচে একটি সংকট তাপমাত্রা থাকে। কাচকে উত্তপ্ত করে তার সংকট তাপমাত্রার উপরে বেশ কিছুক্ষণ রেখে ধীরে ধীরে ঠান্ডা করা হয়, ফলে কাচের পান দেওয়া সম্পন্ন হয়।
পান দেওয়ার ফলে কাজ সুষম হয়, এর ফলে কাচের যে তাপ সহ্য করার ক্ষমতা, ঘাত সহতা, টেকসই এগুলা বৃদ্ধি পায়। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। কাচের অ্যানেলিং বা পান দেওয়ার প্রয়োজন কেন, এটা তোমরা মুখস্থ করে ফেলবে ভালো করে। আমরা আরো একটা অনুধাবনমূলক প্রশ্ন পড়ব, সেটা হচ্ছে যে কাঁচ শিল্প উৎপাদনে কিউলেট ব্যবহার করা হয় কেন। ওই যে আমরা ভাঙ্গা কাচের কথা বলেছিলাম, ভাঙ্গা কাচকে কিউলেট বলা হয়। তো এই কিউলেট ব্যবহার করা হয় বেসিক্যালি দুইটা বিষয় মেনটেন করার জন্য। কাঁচ যখন তৈরি করা হয় তখন যে ভাঙ্গা কাঁচগুলো মিশ্রিত করা হয় সেটার পরিমাণ প্রায় মোট কাঁচের 8 থেকে 10%। কিউলেটটা এখানে মূলত বিগালক হিসেবে কাজ করে। তাহলে বিগালক কি? বিগালক হচ্ছে সে সকল মিশ্রণ যাদেরকে মিশ্রিত করা হলে গলন তাপমাত্রা হ্রাস পায়। তাহলে এই কিউলেট ব্যবহার করার একটি অন্যতম কারণ হচ্ছে যে কাঁচামাল মিশ্রণের গলন তাপমাত্রা হ্রাস করে। এখন গলন তাপমাত্রা হ্রাস করলে একটা লাভ আছে, সেটা হচ্ছে গলন তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে তোমার তাপমাত্রা কম লাগবে, জ্বালানি খরচ কমবে, অর্থাৎ অপচয় রোধ হবে, ওদিকে উৎপাদন বৃদ্ধি পাবে। তাহলে গলন তাপমাত্রা হ্রাস করে উৎপাদন বৃদ্ধি করে, উৎপাদন বৃদ্ধি করলে অপচয় রোধ হয়, তোমার কষ্ট কম হয়। এই সব কিছু কারণে বেসিক্যালি কাঁচ শিল্প উৎপাদনে কিউলেট ব্যবহার করা হয়। আমরা কাঁচ থেকে আরো একটা প্রশ্ন শিখবো, সেটা হচ্ছে যে এই কাঁচ অত্যধিক শীতলীকৃত তরল ব্যাখ্যা করো। তাহলে কাঁচকে এখানে বলা হয়েছে শীতলীকৃত তরল। এটা কেন এমনটা বলা হলো, এটি বুঝতে হলে মূলত কাঁচের অভ্যন্তরীণ গঠনটা জানতে হবে। আমরা জানি কাঁচ হচ্ছে সোডিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম সিলিকেট একটা মিশ্রণ। কাঁচ কিন্তু কোনো বিশেষ যৌগ নয়, এই জন্য আমরা নির্দিষ্ট কোনো সংকেত দিই নাই কাঁচের। এটা মূলত একটি ধাতব সিলিকেটের মিশ্রণ। এখন এই কাঁচের কিন্তু সান্দ্রতা অনেক বেশি। যখন এক্সরে এক্সপেরিমেন্ট করা হয়, এক্সরে এক্সপেরিমেন্ট করে দেখা যায় যে কাঁচের মধ্যস্থ যে অণুসমূহ, এই অণুসমূহ কি করে জালিকার মতো একটা কাঠামো সৃষ্টি করে কাঁচের ভিতরে। এই কাঠামোটা কিন্তু প্রতিসম নয়। এই কাঠামোটা প্রতিসম না হওয়ার কারণে এটার ভিতরে অনেকটা পেঁচানো, অগোছালো, যেটা দেখতে একটু তরল পদার্থের মতো। মূলত এই ভিতরের কাঠামোটা প্রতিসম নয় বলে যে অনেকটা তরলের ন্যায় অগোছালো, এই তরলের ন্যায় অগোছালোর কারণেই এটাকে অত্যধিক শীতলীকৃত তরল বলা হয়েছে। এই কোশ্চেনটা এখনো আসে নাই, কিন্তু আসতেও পারে, তোমরা এটা শিখে রাখবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কাঁচের উপর আজকে আলোচ্য বিষয়। তোমরা এখান থেকে যে বিষয়গুলো মূলত ভালো করে শিখবে সেটা হচ্ছে কাঁচের সংজ্ঞা, তারপরে কাঁচের উপাদান, তবে আলাদা আলাদা ভাবে শিখবে কারণ এমসিকিউর জন্য। এরপরে পুরো প্রসেসটা 4টা ধাপে করা হয়: গলন, আকৃতি প্রদান, পান দেওয়া, ফিনিশিং। এই 4টে স্টেপের মধ্যে পরীক্ষা কিন্তু 4 নম্বরের জন্য আসতে পারে যে কাঁচকে কিভাবে তৈরি করা হয়। সেক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াগুলো অবশ্যই তোমাকে দিতে হবে, বিক্রিয়াগুলো লাগবে। বিক্রিয়াগুলো সহজ, জাস্ট কার্বনেট গুলো ভেঙে কার্বন ডাই অক্সাইড চলে যাচ্ছে, ওদিকে ধাতব অক্সাইড আর সিলিকা মিশ্রিত হচ্ছে। এরপর সোডিয়াম সিলিকা আর ক্যালসিয়াম সিলিকাকে মিশ্রিত করলে আমরা কাঁচ পেয়ে যাব। এই সবগুলো স্টেপের মধ্যে 3 নাম্বার যে স্টেপটা অর্থাৎ অ্যানেলিং বা পান দেওয়া, এই পান দেওয়াটাই আলাদাভাবে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে, আগে বলছিলাম। সো এই কোশ্চেনটা খুব ভালো করে শিখবে, কাঁচে অ্যানেলিং বা পান দেওয়ার প্রয়োজন কেন। তারপরে এখান থেকে আরেকটা জিনিস তোমরা দেখবে, সেটা হচ্ছে যে কাঁচকে এক এক কাঁচের কালারের জন্য কালারফুল গ্লাস এক একটা এলিমেন্ট মূলত ব্যবহার করা হয়। আর তোমরা এখনো বই পাওনি, তোমরা যখন বই পাবে তখন বইতে কিন্তু কোন কালারের জন্য ঠিক কোন এলিমেন্ট ব্যবহার করা হয় সেরকম একটা চার্ট দেওয়া আছে। তো সেই চার্টটা ওখান থেকে শিখবে এমসিকিউর জন্য, কারণ এক একটা অবস্থান্তরমূলক কিন্তু এক একটা কালার দেয়। তো সেটা কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। তারপরে অ্যানেলিং এর কথা বলা হলো। এরপরে কাঁচ শিল্পের জন্য কিউলেট ব্যবহার করা হয় কিনা, এটা কিন্তু বোর্ড কোশ্চেন পরীক্ষা আসছে, আমরা অভ্যন্তরীণ পরীক্ষার মতো কিন্তু এই কোশ্চেনটা দিয়ে থাকি। এখানে পার্সেন্টেজটা এমসিকিউ জন্য শিখে রাখতে পারো যে কত পার্সেন্ট কিউলেট ব্যবহার করা হয়, 8 থেকে 10%। আর কিউলেট ব্যবহারের মূল কারণ তো বুঝলাম। তারপর সর্বশেষ যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কাঁচ অত্যধিক শীতলীকৃত তরল ব্যাখ্যা করো। তো এই ছিল আমাদের আজকের কাঁচের উপর ক্লাস। তোমরা যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাবে। কাজটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, ভালো করে পড়বে। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি অবশ্যই করে নেবে।